আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ৪৯তম বিসিএস প্রস্তুতি নিয়ে। আর শুরুতেই দুঃখ প্রকাশ করছি ৪৭তম বিসিএস প্রিলিমিনারি যে ভিডিওটা করেছি সেখানে মাইক্রোফোন ছাড়াই আসলে ভিডিওটা করে ফেলছি, আপলোড দিয়ে ফেলছি। হোয়াটএভার, আশা করি শুনতে পারবেন, বোঝা যাবে। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ৪৯তম বিসিএস। এটা এই বিসিএসটা নামই স্পেশাল। সো শিক্ষা ক্যাডারের বিসিএস, এরকম বিসিএস আসলে আগে কখনো হয় নাই। সো আমাদের অনেকের মধ্যে এটা নিয়ে বিশাল বড় একটা কনফিউশন আছে যে মানে এরকম ধাঁচের শুধু মেডিকেলের শুধু ডাক্তারদের জন্য পরীক্ষাটা হয়েছে, যে তাদের জন্য ১০০ মার্কের সাবজেক্টিভ আর ১০০ মার্কের জেনারেল। সেই প্রথম হচ্ছে সব বিষয়ের জন্য হচ্ছে আপনার এই ৪৯তম বিসিএস, যাদের যাদের শিক্ষা ক্যাডার আছে মোটামুটি সবার জন্য। তো একটা ডিবেট মারামারি কিন্তু চলতেছে যে আম, কিছু কিছু সাবজেক্টকে ইনক্লুড করার জন্য। তো আগের ভিডিওতে আমি বলছি যাতে এটার একটা ন্যায্য সলিউশন পিছিয়ে দেয়। আচ্ছা, তো ডেডলাইন দেওয়া হয়েছে অক্টোবরের ফার্স্ট উইক। তো ধরা যায় এখন থেকে আজকে যেহেতু আগস্টের সেকেন্ড উইক, সো দেখা যায় ৭-৮ সপ্তাহ সময় পাওয়া যাবে। তো যারা হচ্ছে একদম ফার্স্ট টাইম তারা তো ফুললি ৪৯, যাদের একদম প্রথম বিশেষ তারা তো টোটালি ফোকাস করবেন ৪৯-এ। আর সাবজেক্টিভে মার্ক যেহেতু বেশি, আপনাদের ফোকাসটাও সেখানে বেশি থাকবে। তো দেখেন, একটা বিষয় কি, আমি এটা তো আমার পার্সোনাল প্ল্যাটফর্ম, সো এখানে আমি আমার মতামত প্রকাশ করতে পারি। বিভিন্ন গ্রুপিং কিন্তু আপনাদের মধ্যে হয়ে গেছে যে আহ, এক একজন এক এক রকম কোচিং এ যাচ্ছেন, অনলাইন অফলাইন বিভিন্ন রকম। এখন দেখেন, একটা কোচিং যদি ফুললি ৪৯তম বিসিএসটা ইমপ্লিমেন্ট করতে চায়, তাহলে কিন্তু ওদের মানে অনেক ঝুট ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে। প্রথমত ধরেন মেন্টর ম্যানেজ করা। এখন মেন্টর আপনারা বিভিন্ন জায়গায় আমি দেখি, বিভিন্ন গ্রুপ গ্রুপ ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, অনেক গ্রুপে আছি, তো সেখানে দেখি যে আপনারা নানা রকম মন্তব্য করেন। হ্যাঁ, আপনাদের জায়গা থেকে করেন, কিন্তু একটা প্ল্যাটফর্মের কথা চিন্তা করেন। যে ধরেন যদি আমি ৫০টা সাবজেক্টও ধরি, যে ৫০টা সাবজেক্টে শিক্ষা ক্যাডার আছে, ৫০ জন মেন্টর ম্যানেজ করা, এই ২ মাস কিন্তু সময়। আপনারাই দেখতেছেন যে ২ মাসের মধ্যে সবকিছু করতে হবে। তো এই ২ মাসের মধ্যে ধরেন ৫০ জন মেন্টরকে ম্যানেজ করা। এখন অনেকে ধরেন এরকম মন্তব্য করতেছেন যে টিচার খারাপ হয়েছে, মেন্টর খারাপ হয়েছে, সে তো রানিং স্টুডেন্ট, বা আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে তাদের দিয়ে ক্লাস নিলেই তো ভালো হইতো। হ্যাঁ, এটা আপনারা ঠিক বলছেন, আপনাদের দিয়ে ক্লাস নিলে ভালো হইতো। কারণ আপনার যতটা সময় আছে, আপনি যদি টোটালি জবের প্রিপারেশন নেন, আপনি যেভাবে যতটুকু সময় দিয়ে ম্যাটেরিয়াল প্রিপেয়ার করা, ক্লাস নেওয়ার যতটুকু সময় পাবেন, আমরা যারা চাকরি করি, সংসার আছে, তারা কিন্তু অতটুকু সময় পাচ্ছি না। এখন আপনি বলতে পারেন যে পাচ্ছেন না, তাহলে হচ্ছে এই দায়িত্ব নিতে গেছেন কেন? হ্যাঁ, এখন কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হবে। এখন আমাদের মিনিমাম একটা কোয়ালিফিকেশন আছে, এই জন্যই হচ্ছে তারা আমাকে আমাকে বা আমাদের বাছাই করছে। এখন আর সবার সবার ক্লাস ভালো লাগবে এরকমটাও না। এখন ধরেন তাহলে কি করতে হবে? এই মেন্টর চেঞ্জ করাই কি মানে অ্যাকচুয়াল সলিউশন? এখন মেন্টর চেঞ্জ করা হলো একটা মেন্টর, এখন নতুন যাকে নেওয়া হলো, সে ধরেন তাকেও ভালো লাগলো না। এখন কি করবে? ২ মাসের মধ্যে আপনারা কতবার চেঞ্জ করবেন? আচ্ছা, এটা একটা ইস্যু। এখন মেন্টর সব বিষয়ের কি ধরেন, এখন মেন্টর চেঞ্জ করলে বা নতুন মেন্টর নিলে কাকে নিতে হবে? একজন শিক্ষা ক্যাডার, আপনাদের তো প্রিফারেন্স সেটাই যে একজন শিক্ষা ক্যাডার যাতে নেওয়া হয়। একজন ধরেন শিক্ষা ক্যাডারও আছে। আপনারা যদি বিভিন্ন প্ল্যাটফর্মের আপনারা দেখেন, ক্লাসগুলো দেখেন, মানে ক্লাসের কমেন্টগুলো দেখেন, দেখবেন ম্যাক্সিমামই হচ্ছে নেগেটিভ রিভিউ। মানে এটা কিন্তু সবার কাছেই নতুন, এই জন্য হয়তো মেন্টর যেভাবে ডেলিভার করতেছেন, যেভাবে শিট দিচ্ছেন আপনাদের আপনাদের হয়তো অনেকের কাছেই মনে হচ্ছে যে এর চেয়ে বেটার। তো আপনারা কিন্তু গঠনমূলক কমেন্টগুলো করতে পারেন যে হ্যাঁ, এখানে সমস্যা, লেকচারটা ছোট হয়ে যাচ্ছে বা বড় হয়ে যাচ্ছে, বা ভাষা ভাষা হয়ে যাচ্ছে, আরেকটু ডিপ হওয়া দরকার, আরেকটু এমসিকিউ অ্যাড করা দরকার, এমসিকিউ সংখ্যা কম হয়ে গেছে। পিডিএফ, আমরা তো এই পিডিএফটার উপরে ডিপেন্ড করি। তো শুধুমাত্র ১০-১৫-২০টা স্লাইড দিলে হবে না, এখানে আমাদের স্লাইডে যাতে অন্তত অনেক আহ, তথ্য থাকে, যত আমাদের তথ্য দরকার। তারপর হচ্ছে সব টপিকে ফোকাস না করে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেটাতে ফোকাস করা, এরকম গঠনমূলক মন্তব্য কিন্তু করতে পারেন। অনেকের এই মন্তব্যগুলো আসে, আমরা দেখি। তো সেগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। তো যাই হোক, এখন প্রিপারেশন কিভাবে নেবেন? প্রথমে বললাম 50-50 ওয়েট যেহেতু, তাহলে পুরো সাবজেক্টিভ পার্টে যেখানে ১০০ মার্ক, এখানে বাংলা, ইংলিশ, আইসিটি, জিকে, ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি সবকিছু মিলে হচ্ছে ১০০। তো আপনার সাবজেক্টিভের ওয়েট ডেফিনেটলি বেশি। তো সেটা তো এই সেদিকে ফোকাস করেই করতে হবে। তো প্রথমে ডিবেটটা নিয়ে কথা বলি, বাংলা না ইংলিশ। এখন মোটামুটি আজকে হচ্ছে ১২ই আগস্ট রাতে আমি ভিডিওটা রেকর্ড করতেছি।
তো এতক্ষণে আপনারা মোটামুটি সবাই কনফার্ম হয়ে গেছেন যে কোশ্চেন মাস্ট ইংলিশে থাকবেই। এখন বাংলা হবে কিনা সেটা সেটা একটা ইস্যু। তো আপনারা হচ্ছে যারা টোটালি বাংলায় পড়ে আসছেন, ন্যাশনাল ইউনিভার্সিটির যারা যারা একদমই বাংলায় প্রিপারেশন নিচ্ছেন বা বাংলায় পড়ে আসছেন, তারা স্মারকলিপি দিতে পারেন। পিএইচসিতে হচ্ছে ওই হটলাইনে কল দিয়ে জানাতে পারেন যাতে ইংলিশের পাশাপাশি বাংলায় রাখা হয়। এখন ইংলিশে রাখার যুক্তিও আছে, আমি আগে ওইটা নিয়ে কথা বলছিলাম এক জায়গায় যে আহ, ইংলিশ ইংলিশেই কেন হতে হবে। একটা হচ্ছে দেখেন, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কিন্তু ইংলিশেই আসলে পড়ানো হয়, ইংলিশেই পরীক্ষা হয়। এখন যে টিচাররা কোশ্চেন করবে তারাও হচ্ছে ধরেন তারা হচ্ছে ইউনিভার্সিটির টিচারই হবে। পিএইচসির মেম্বার যারা আছে তারা হচ্ছে ইংলিশে ইউজ টু। আবার কিছু কিছু সাবজেক্ট কিছু কিছু সাবজেক্টে বাংলা পড়ানো হয়, সেক্ষেত্রে বাংলায় কোশ্চেন করতে পারে। কিন্তু ফেয়ার হয় কোনটা? ফেয়ার কিন্তু হয় দুইটা থাকলে কারো কোনো অভিযোগ নেই, হ্যাঁ বাংলা ইংলিশ দুইটাতে আছে। তো আমার মনে হয় যে এইটা নিয়ে আসলে খুব বেশি এটা নিয়ে আপনারা এখনো প্যানিক হয়ে আছেন, এটাই বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করতেছেন যে বাংলা হবে না ইংলিশ হবে কোশ্চেন। সো যে যেটাতে প্রিপারেশন নিচ্ছেন আই থিঙ্ক সেটাতেই নেন। আর বাংলা ইংলিশের ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ অনেকে বলতে পারেন যে ভাই অনেক টার্ম তো একদমই বোঝা যায় না, যে আমি যদি টোটালি বাংলায় প্রিপারেশন নিই তাহলে দেখা যাবে ইংলিশের অনেক টার্ম আমি বুঝি না, আবার ইংলিশে নিলে বাংলার অনেক টার্ম বুঝি না। তো এক্ষেত্রে ওই টার্মগুলো আপনাকে ইংলিশের পাশাপাশি বাংলায় বা বাংলার পাশাপাশি ইংলিশেও শিখে রাখতে হবে। তাহলে প্রিপারেশন কিভাবে নেবেন? এই 100 মার্কের জন্য আমার মনে হয় যে খুব বেশি আপনারা প্রস্তুতি নেওয়ার সময় পাবেন না। যারা নতুন, তারা তো হচ্ছে যারা একদম নতুন বই কিনে শুরু করতেছে, তারা যেটা করতে পারেন, আগে হচ্ছে 10 থেকে 46 বিসিএস এর কোশ্চেন ব্যাখ্যা সহ পড়ে ফেলবেন। এটা করলে আপনার মোটামুটি আশা করা যায় যে 40-50% কাভার হয়ে যাবে একদম ব্যাখ্যা সহ বলতে ধরেন আমি এরকম বুঝাচ্ছি যে পক প্রণালী কোন দুই দেশের মধ্যে। এখন পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। এখন শুধু এতটুকুই বললেন যে পক প্রণালী ভারত শ্রীলঙ্কার মধ্যে, ভারত শ্রীলঙ্কাকে আলাদা করছে, তাহলে একসাথে করছে কোন কোন সাগর বা মহাসাগরকে সেটা জানতে হবে। সাথে যে ব্যাখ্যায় দেখবেন আরো হচ্ছে বসফরাস প্রণালী, জিব্রাল্টার প্রণালী, বাবেল মানদেব প্রণালী, এই তাতার প্রণালী, এই যে প্রণালীগুলো সম্পর্কে দেখবেন একটা লিস্ট আকারে দেয়া আছে। আপনি ম্যাক্সিমাম বইয়ে হচ্ছে এরকম ব্যাখ্যা থাকে, তো ওইটাও কিন্তু পড়তে হবে। তো এরকম ব্যাখ্যা সহ যদি আপনি 10 থেকে 46 পড়েন, আশা করা যায় অলমোস্ট জেনারেল পার্টের 50% আপনার কাভার হয়ে যাবে। তাহলে বাকি 50%-এর জন্য কি করবেন? আপনারা একটা ডাইজেস্ট পড়তে পারেন যদি নতুন হন। ডাইজেস্ট ইনসেপশন, প্রিসেপ্টরস বা আদার যে কোনো ডাইজেস্ট পড়তে পারেন, আহামরি পার্থক্য নেই। তো ডাইজেস্ট পড়তে পারেন। আর যারা হচ্ছে আগে থেকে বই পড়তেছেন তাদের আসলে ডাইজেস্ট পড়ার দরকার নেই। ডাইজেস্টও দেখবেন এই মোটা একটা বই, প্রত্যেক বই থেকে আসলে নেয়া, একটু সামারাইজ, কিন্তু খুব খুব ছোট না একদম। আহ, নতুন করে অন্য কোনো বই পড়া না থাকলে সেক্ষেত্রে পড়তে পারেন, কিন্তু আপনার যদি আদার্স বই পড়া থাকে, সেই বই দাগানো থাকে, তো ওই বইটা পড়াই বেটার। বই ডাইজেস্ট দুইটা পড়ার দরকার নেই, ডাইজেস্ট আসলে রিভিশন দেওয়ার জন্য। আর যাদের হচ্ছে ধরেন বই কয়েকবার পড়ে ফেলছেন, এখন আবার নতুন একটা বই থেকে নতুন করে একবার রিভিশন দিতে চান, সেক্ষেত্রে পড়তে পারেন। সো তাইলে পরামর্শ যেটা হচ্ছে যে যদি আপনার বই থাকে, বই আর 10 থেকে 46 বিসিএস এর প্রশ্ন ব্যাখ্যা সহ পড়া। আর যদি কেউ নতুন করে পড়তে চান তাইলে হচ্ছে একটা ডাইজেস্ট আর 10 থেকে 46 বিসিএস এর প্রশ্ন, এটা হচ্ছে জেনারেল পার্ট। এখন সাবজেক্টিভ পার্ট মোস্ট ইম্পর্টেন্ট। এখন সাবজেক্টিভ পার্ট আমরা পাবলিক ইউনিভার্সিটিতে বা যারা ইংলিশ ভার্সনে ইউনিভার্সিটিতে পড়ছেন, তাদের জন্য বেটার হয় ইংলিশে প্রিপারেশন নেওয়া। আমি হচ্ছে 45-46 বিসিএস এর রিটেন দিলাম ফাইন্যান্সের, তো আমি ইংলিশেই লিখছি দুইটাতে, আমি কমফোর্টেবল ফিল করি ইংলিশে লিখতে। আচ্ছা, তো আপনার বাংলায় যারা অভ্যস্ত সেটা বাংলাতেও সমস্যা নেই, বাংলায় যদি আপনি প্রিপারেশন নেন সমস্যা নেই। কিন্তু এখন পর্যন্ত কিন্তু একটা আনসার্টিনিটি থেকে গেছে, যেহেতু এটা হটলাইনে কল করে বিভিন্ন গ্রুপ থেকে আপনারা জানতে পারছেন যে ইংলিশে প্রশ্ন হবে, সেটা পিএইচসি থেকে জানানো হয়েছে হটলাইন নাম্বারে ফোন দিয়ে। তো ইংলিশে প্রিপারেশন নিতে পারলেই বেটার হয়। আর বাংলায় যদি দেখা গেল শেষ পর্যন্ত বাংলায় হলো না, তখন কিন্তু আপনাদের ইংলিশে আসলে পরীক্ষায় বসতে হবে। সো ইংলিশে প্রিপারেশন নেওয়া বেটার। আর যদি আপনারা কনফার্ম হয়ে যেতে পারেন যে বাংলাও হবে, তখন টোটালি বাংলায় সুইচ করতে পারেন। আচ্ছা, তাহলে সাবজেক্টিভ প্রিপারেশনের জন্য কি কি পড়বেন? প্রথমত দেখেন, এখানে একটা কথা বলি যে এই যে 4 বছর মেয়াদি আমরা অনার্স করছি, 1 বছর মাস্টার্স, এই 5 বছর অনেকের এই করোনার সেশন জট এসে মিলে ধরেন 6-7 বছরও লেগে গেছে অনেকের বিবিএমবিএ কমপ্লিট করতে। তো এই যে সময়গুলোতে আপনি আপনার মেজর সাবজেক্টের এখানে কি কি আছে আমাদের, যদি আমি আমার সাবজেক্টের কথা বলি, ফাইন্যান্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, এই যে 3টা পার্ট, এই 3টা পার্টে কিন্তু আপনারা অনেক অনেক বই পড়ছেন। যেমন শুধু ফাইন্যান্সের কথা যদি আমি বলি, প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, ম্যানেজারিয়াল ফাইন্যান্স, কর্পোরেট ফাইন্যান্স, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ডিসিশন, এইরকম ভাবে আমরা বেশ কয়েকটা বই কিন্তু পড়ছি, আর ম্যাক্সিমাম বই হচ্ছে বিদেশি। এখন ওই বইগুলো যদি আপনি আবার গো থ্রু করতে যান, তাহলে দেখবেন হচ্ছে
যে আপনার সময় কিন্তু গুলাবে না, একবার করে রিডিংও পড়তে পারবেন না, আর সব পড়ারও কিন্তু দরকার নেই। আর ওইখানে আপনি কি কি পড়ছেন এখন দেখেন, আজকে আমি 46 বিসিএস রিটেন দিয়ে আসছি। তা আজকে যেটা হয়েছে যে আমার সাবজেক্ট ফাইন্যান্সের কিন্তু 50%, অলমোস্ট 50% কিন্তু ম্যাথ। শুধু ফাইন্যান্স পার্টটা যদি কনসিডার করেন, টাইম ভ্যালু অফ মানি, কর্পোরেট কর্পোরেট ফাইন্যান্স, তারপর হচ্ছে আরো বিভিন্ন পার্ট আছে, ক্যাপিটাল বাজেটিং, ক্যাপিটাল স্ট্রাকচার, কস্ট অফ ক্যাপিটাল, ম্যাক্সিমাম থেকে কিন্তু ম্যাথ থাকে। তো আজকের পুরো প্রশ্নটা যদি আপনি দেখেন, পুরো প্রশ্নে কোনো ম্যাথ নাই। এটা আমার মনে হয় যে বিসিএস এর ইতিহাসে হয় নাই যে ফাইন্যান্সের রিটেন পার্টে কোনো ম্যাথ নাই। তো এইটা যদি আপনার ইয়াতেও করে, এই কি বলে, 49 পিলিতে করে, কিছু কিন্তু করার নাই, ম্যাথ নাই। এখন ক্যালকুলেটর যেহেতু অ্যালাউ না, ক্যালকুলেটর যদি অ্যালাউ না করে তাহলে হচ্ছে আপনি এই ডিফিকাল্ট ম্যাথগুলো যদি দেয় তাহলে তো করতে পারবেন না। সো এই যে আপনি ইউনিভার্সিটিতে পড়ার সময় আপনার দুই একটা সাবজেক্ট হয়তো কুইজ টুইজ এমসিকিউতে হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমাদের গদবাঁধা বড় বড় ম্যাথ করতে হয়েছে, রিটেনের জন্য ওগুলো আসতে পারে, কিন্তু প্রিলির জন্য আসলে কিন্তু ওগুলো আসবে না, আসলেও ছোট ছোট ম্যাথ আসবে। সো ওরকম ডিফিকাল্ট ম্যাথে ফোকাস না করে কি করেন, আপনার সিলেবাসটা হাতে নেন, সিলেবাসটা ধরে ধরে আপনার যে বইটা থেকে যতটুকু পড়া সম্ভব, সিলেবাসে যতটুকু আছে ততটুকু পড়েন। এখন যদি আপনি কোনো প্ল্যাটফর্মে যুক্ত হয়ে থাকেন, ওই প্ল্যাটফর্ম থেকে যতটুকু সামারাইজ শিট দেওয়া হয় ওই শিটটা আগে পড়েন। পড়ে তারপর, শিট অবশ্যই এনাফ না। এখন আপনাকে তো বলতেছি যে ধরেন একজন মেন্টর কতটুকু সময় পায় আপনার একটা ক্লাস নেওয়ার জন্য, 2-3 দিন সময় পায়, তার অফিস থাকে, তার সংসার থাকে। এখন মেন্টর যদি আপনার